স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। কূটনৈতিক পাসপোর্টের বদলতে আজ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে শেখ হাসিনার। এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখন শেখ হাসিনার ভারতে অবস্থান কিভাবে সম্ভব তা নিয়েই চলছে আলোচনা। তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন গেল 5 আগস্ট। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি দেশটিতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবেই, যদিও এরই মধ্যে তার সেই পাসপোর্টটি বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কূটনৈতিক পাসপোর্টের সর্বোচ্চ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আলোচনা চলছে ভারতে শেখ হাসিনার অবস্থান কি হতে পারে। কূটনীতি বিশ্লেষকরা বলছেন এটা পুরোপুরি ভারত সরকারের সিদ্ধান্ত। একটা পাসপোর্ট ছিল, ততক্ষণ পর্যন্ত একটা বৈধতা থাকবার বৈধতা ছিল, এখন তো ওনার পাসপোর্ট নাই। ভারত সরকার এবং শেখ হাসিনা ওনারা দুজনে মিলে আলোচনা করে কীরকম অবস্থানে থাকতে চান সেটা ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। সেটা তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টগুলি যেগুলি আছে তারা এটাকে কিভাবে দেখেন এবং এটাকে কিভাবে নিরূপণ করবেন তার উপরে। সুতরাং ৪৫ দিন শেষ হয়ে গেলেই যে বিষয়টা একটা অবৈধ পর্যায়ে চলে যাবে সেটার যেমন সম্ভাবনা থাকে, কিন্তু সেই দিক থেকে এটাকে রিজলভ করার যত রকমের স্কোপ আছে সেটা হয়তো ভারত সরকার বিবেচনা করবে। এরই মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতি নিয়েও এক ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতকে বাংলাদেশের নতুন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করতে হবে। ভারতের জন্য যথেষ্ট প্রস্তুতির ঘাটতি আছে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ভারতের সেই ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে আমার মনে হয় তারা যে পর্যন্ত একটা ক্রেডিবল, ট্রাস্টওয়ার্দি অ্যান্ড কনফিডেন্স অনুযায়ী কনফিডেন্স তৈরি করার মতো উপাদান না নিয়ে বাংলাদেশের কাছে যদি সম্পর্ক অত্যন্ত ভালো আশা করেন, সেই জায়গাতে আমার মনে হয় যে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। ভারতের দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবে একটু ভিন্ন ছিল, অথবা তাদের বুঝতে একটু অসুবিধা হয়েছিল। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছে তাতে আমার মনে হয় যে একটু তারা তাদের উপলব্ধিটার মূল্যায়ন করছেন। আবার আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সো আমি মনে করি যে এই উপলব্ধিটা যদি ভারতের এসে থাকে তাহলে সম্পর্ককে স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে সহায়ক হবে। ১৯৭৫-এর ১৫ আগস্টের পরও ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে কোটি কোটি ডলারের সম্পত্তি করেছেন। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তার এসব সম্পদের তথ্য উঠে এসেছে। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নিয়ার্স শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য ৩২ কোটি ডলার, বাংলাদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে তার সম্পদ রয়েছে বলে তথ্য দেওয়া হয় প্রতিবেদনে। বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরের এই সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার পর থেকে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। গাজীপুরের প্রায় সব কারখানায় কাজে যোগদান করেছেন শ্রমিকরা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে এখনও বন্ধ রয়েছে 22টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 16টি, বাকি 6টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শনিবার বন্ধ কারখানাগুলোও খুলে দিতে পারে মালিক কর্তৃপক্ষ, এমন কথা জানিয়েছে শিল্প পুলিশ। রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৮ জন, এর মধ্যে শিশু 10 ও নারী ৩২ জন। বেশিরভাগ রোগী শহরের পাহাড়তলী, আদর্শ গ্রাম, কলাতলী, লারপাড়া
ও ঘোনাপাড়া সহ বৈদন্যঘোন সহ বিভিন্ন পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকার। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান জানান, শহরের জলাবদ্ধতার কারণে মশার বংশবিস্তার ঘটছে। এই কারণেই ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ। বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 51 জন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 7 জন। রাজবাড়ীতে গত 19 দিনে সদর হাসপাতালে 26 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। নেত্রকোনার কেন্দ্রীয় বাজারে দোকানঘরের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক। বুধবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। স্থানীয়রা জানান, কেন্দ্রুয়া মধ্যবাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তির দোকান ঘরের জায়গা দখল করতে যাই উপজেলা যুবদল নেতা নাসির খন্দকারের বড় ভাই আল আমিন। একই সময় সোহেল আমিনের পক্ষে জায়গাটি দখলদারদের কাছ থেকে রক্ষা করতে যান চকবাট্টা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জসিমউদ্দিন ভূঁইয়া। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শীতলী ঘাট এলাকার ভড়কদাঁড়া থেকে বিএসএফের সদস্যরা দুই বাংলাদেশি গরু চোরা কারবারিকে আটক করেছে। আটক সানাউর উপজেলার নিতপুর শীতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে এবং শম্ভু শীতলী গ্রামের সাইফুলের ছেলে। সানাউর ও শম্ভু সহ কয়েকজনের একটি দল ভারত থেকে গরু আনার জন্য মঙ্গলবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার সময় 230 মেইন পিলারের শীতলীঘাট এলাকায় ভারতের অভ্যন্তরে 88 হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সানাউর ও শম্ভুকে আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদের ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিজেপি। লেবাননে পেজারের পর এবার বিভিন্ন স্থানে ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে 20 জনের আর আহত হয়েছে 450 জন। বুধবার লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকি টকিগুলো বিস্ফোরিত হয়। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহত ব্যক্তিদের জানাজার জন্য মূলত জড়ো হন অনেকে। ঠিক তখনই বিরাট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়। এতে 2 শিশুসহ 12 জন নিহত হয়। আহত হয় প্রায় 3000 জন। 2 দিনের বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছেন তারা। অবৈধভাবে দখল করা ফিলিস্তিনের সব ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটের ব্যবধানে প্রস্তাবটি গৃহীত হয়। যুদ্ধ এবং সংঘাতের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির এ পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 124টি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ বিপক্ষে ভোট দেয় 14টি দেশ, আর ভারত সহ ভোট দেয়া থেকে বিরত ছিল 43টি দেশ। গৃহীত প্রস্তাবে ইসরায়েলের বেআইনি উপস্থিতি বন্ধ করা সহ দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ভোটের ফলাফলকে একটি লজ্জাজনক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।